নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 8টা মানেই সময় দুয়ারো রিপোর্টারের। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। আর ঘাটাল মাস্টার প্ল্যানে এই রাজ্য বাজেটে বরাদ্দ হলো কত? 500 কোটি। রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ। 2 বছরের মধ্যে প্রকল্প শেষের টার্গেট। প্রকল্পে মোট খরচ 1500 কোটি। বাজেটে ঘোষণা স্বাগত ঘাটালবাসীর। ভাষে হুগলি ভাষে, মিদনাপুর পূর্ব ভাষে, মিদনাপুর পশ্চিম ভাষে ঘাটাল মাস্টার প্ল্যানে 1500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। প্রথমে তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার কথা রেখেছেন, যে কথাটা আমাকে বলেছিলেন। এবং ঘাটাল তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে। এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে, এবং বিশেষ করে যারা এই বন্যার সময় জলের তলায় অক্লান্ত পরিশ্রম বা কষ্ট পায়, তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, দেখো ঘাটালবাসীর যন্ত্রণা ঠিক কতটা ফি বছর বর্ষায় হয় সেটা আমাদের চোখের সামনে বারবার ফুটে ওঠে। ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে সকলেই তাকিয়ে। এবার শুধু তার বাস্তবায়নের প্রতিশ্রুতি নয়, বরাদ্দও হলো টাকা। একদমই রুমেলা, ঘাটালবাসী যেই দিকে তাকিয়েছিলেন, অর্থাৎ প্রতি বছরের যে দুঃখ দুর্দশা, যেমনটা তুমি এসেও দেখেছিলে যে ঘাটালের মানুষ কিভাবে এই বন্যার মধ্যে তারা অসহায় হয়ে পড়েন, তাদের ঘর বাড়ি দোকান এবং রাস্তাঘাট সব প্লাবিত হয়ে যায় এবং তারা কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করেন লক্ষ লক্ষ মানুষ। সেই যন্ত্রণা থেকে তারা মুক্তির উপায় চেয়েছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কারণ ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি কিন্তু আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর সেই মতোই রাজ্য বাজেটে কিন্তু 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে ঘাটালবাসী যেমন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন, সাথে তাদের প্রিয় সাংসদ দীপক অধিকারীকেও তারা অভিনন্দন জানাচ্ছেন। তারা বলছেন যে এবার হয়তো তারা সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তাদের আশা যে খুব দ্রুত এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে। একদিকে মুখ্যমন্ত্রী কিন্তু টার্গেট বেঁধেই দিয়েছেন যে 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবে। এখন ঘাটালের মানুষ শুধু দেখতে চান যে রাজ্য সরকারের একক আর্থিক সাহায্যে, অর্থাৎ রাজ্য, কারণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারবার তুলে এসেছিল। কেন্দ্র কিন্তু কোনোভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে অর্থ বরাদ্দ করছিল না। সেই জায়গায় রাজ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এককভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু অনেকটা ধাপ এগিয়ে গেল এই রাজ্য বাজেটে। সেখানে কিন্তু 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক কথায় ঘাটালবাসী কিন্তু এতে খুশি। শুধু তাই নয়, ঘাটালের তৃণমূল নেতা কর্মীরাও তারা কিন্তু অভিনন্দন জানাচ্ছেন তাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং সাংসদকে, এবং এই নিয়ে তারা কিন্তু সুকান্ত 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জলজলা থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আমরা জন্ম থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে, কেউই টাকা পাস করেনি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে তার জন্য আমরা খুবই খুশি। ঘাটালের মানুষ যে জল যন্ত্রণায় ভুগে তার থেকে যদি মুক্তি পায় আমরা খুবই খুশি হব। এ তো গেলে শুধুমাত্র ঘাটালের কথা। এবার যদি আপনাদেরকে বলি নদী ভাঙনের কথা, বন্যার কথা, তাহলে আমাদের চোখের সামনে সবার আগে যে 2 জেলার ভেসে ওঠে তা হলো মালদা এবং মুর্শিদাবাদ। ফি বছর গঙ্গা ভাঙন। শুধু এই 2 জেলা কেন, দক্ষিণ 24 পরগনা, সেখানেও আমরা দেখি 24 পরগনাতেও ভাঙন ভোগান্তি হয়। আর এবার নদী ভাঙন রোধে 200 কোটি বাজেট বরাদ্দ। নদী তীরবর্তী মানুষের উন্নয়নে 200 কোটি নদী কেন্দ্রিক এলাকায় নয়া প্রকল্পের ঘোষণা। মালদার দিকে নজর রাখি, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, প্রত্যেক বছর মালদায় নদী ভাঙন এমন একটা চেহারা নেয় যে সাম্প্রতিক একটা রিপোর্টে দেখেছিলাম যে এভাবে যদি ভাঙন চলতে থাকে তাহলে মালদার মানচিত্রটাই কার্যত পাল্টে যেতে পারে আগামী কয়েক বছরে। সেখানে দাঁড়িয়ে রাজ্য বাজেটে এই ঘোষণা, নদী প্রকল্প, নদীর জন্য, তার ভাঙন রোধের জন্য প্রকল্প। সাধারণ মানুষ তারা কি বলছেন?
একদমই দেখো রুমেলা, তুমি যেমনটা প্রথমে বলছিলে, সত্যি ভাঙন সমস্যা গোটা রাজ্য জুড়েই। আর প্রথমেই আসে মালদা মুর্শিদাবাদ, যেখানে গঙ্গা নদীর ভাঙনে তুমি মানচিত্রের কথা বলছিলে, মালদহের একটি গ্রাম পঞ্চায়েত কেবি ঝাউবনা তা কিন্তু মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে শুধুমাত্র ভাঙনের জন্য। মালদা জেলাতে একাধিক ব্লক রয়েছে, যেখানে তোমার বৈষ্ণবনগর অর্থাৎ কালিয়াচক ৩, রতুয়া, মানিকচকের ভুতনি, এইসব ভাঙন কবলিত এলাকা। এর পাশাপাশি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ যদি দেখো, সুতি দেখো, তুমি ফারাক্কা দেখো, ধুলিয়ান পুরসভা এলাকা দেখো, এইসব এলাকাও কিন্তু নদী ভাঙনে বিপর্যস্ত। আসলে গঙ্গা নদী এই দুই জেলায় কোথাও ২.৫ কিলোমিটার, কোথাও ৮ কিলোমিটার পর্যন্ত গতিপথ পরিবর্তন করেছে, কোথাও ডান দিকে কোথাও বাঁ দিকে সরে গিয়েছে। এই গতিপথ পরিবর্তনে ভাঙন বিধ্বংসী চেহারা নিচ্ছে। এর পাশাপাশি ফারাক্কা ব্যারেজ, বিশেষজ্ঞরা বলেন ব্যারেজ তৈরির ফলেও জলস্তর এদিক ওদিক গিয়ে একটা ভাঙনের সমস্যা সৃষ্টি করছে। আর ভাঙন রোধে টাকা বরাবরই কিন্তু সমস্যা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রাজ্য বারবারই সরব হয়েছে। এই অবস্থায় রাজ্য কিন্তু বরাদ্দ করলো, রাজ্যের টাকাতেই ভাঙন রোধের কাজ হবে। মালদা মুর্শিদাবাদের মানুষ তো খুশি হবেনি। এর পাশাপাশি তুমি উত্তরে একদম কোচবিহার আলিপুরদুয়ার থেকে তুমি যেমনটা বলছিলে, দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর, সুন্দরবন, তোমার গোসাবা, বাসন্তী, এইসব এলাকা, একেবারে নদী তীরবর্তী মানুষের উন্নয়নে যদি ২০০ কোটি বরাদ্দ হয়, তাহলে এই যে ছবিগুলো যেগুলো আপনারা দেখছেন, অন্ততপক্ষে সেই মানুষগুলো আতঙ্ক থেকে খানিকটা মুক্তি পাবে। ওই যখন বন্যার জল প্লাবিত হয়ে যায় চারদিকে, সেই সময় গঙ্গা ভাঙনের জন্য কিছু বস্তায় বালি ভরে দিয়ে শুধু বাঁধ রাখার চেষ্টা হয়, কিন্তু সম্পূর্ণ জলে চলে যায়, কাজের কাজ কিছুই হয় না। কিন্তু দিদির টাকা যেন কাজে লাগে, সঠিক সময় যেন কাজ হয়, এটাই আমি দিদির কাছে দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্রের কাছে বারবার আমরা আবেদন করছি, বা ভাঙন এরিয়ার কোনো কাজ হচ্ছে না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ২০০ কোটি টাকা বাজেট করেছেন, তাতে আমরা খুশি হয়ে যে আমাদের দ্রুত গতিতে যেন কাজ হয়। সামনে বর্ষা সিজনে কাজ করলে হবে না, বর্ষার আগে আগে যেন কাজটা কমপ্লিট হয়, সেটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। টাকা যখন বরাদ্দ করেছে সেই কাজটা যাতে সময়ের মধ্যে হয়। যখন বর্ষা নেমে যায় তখন কাজটা হলে কাজটার গতি, যেমন দুর্নীতিটাও বেড়ে যায়, টাকা নষ্ট হয়, আর কাজটাও ভালো হয় না। আমি চাইছি যে এই কাজটা যেন বর্ষার আগে আগে শুখা মরশুমেই যেন শুরু হয়, এটাই আমার প্রধান দাবি। পদ্মা গঙ্গা ভাঙন রোধের ব্যাপারে যার সব থেকে বড় ভূমিকা কেন্দ্র সরকারের, তারা কিন্তু পর্যাপ্ত টাকা এখানে তারা এই বাজেটে তারা রাখছেন এবং দিচ্ছেও না। রাজ্যের তার সীমিত ক্ষমতা অনুযায়ী কিন্তু ২০০ কোটি টাকা, এটা অত্যন্ত খুবই ভীষণ কাজে লাগে, মানুষের উপকার লাগে। ২০০ কোটি টাকা ভাঙন রোধের জন্য যে বাজেট পাস করেছেন, তাতে মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা অসংখ্য গর্বিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ২০০ কোটি টাকা যে ভাঙন রোধ করার জন্য যে পাস করেছে, মুর্শিদাবাদের বাসিন্দার হয়ে আমরা খুব গর্বিত। এবার ওই যে বিরতির আগে আপনাদেরকে বললাম আরো বাজেটে আলোচিত কিছু বিষয় নিয়ে কথা বলবো, তাহলে অর্থনৈতিক করিডোর। এবার ছটা অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা কি কি? রঘুনাথপুর টু তাজপুর, ডানকুনি থেকে ঝাড়গ্রাম, ডানকুনি থেকে কল্যাণী, ডানকুনি থেকে কোচবিহার, খড়গপুর মোরগ্রাম, পুরুলিয়া থেকে জোকা। কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে, ইন্দ্রজিৎ মণ্ডল। রাজ্যে যে নতুন অর্থনৈতিক করিডোর, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই পুরুলিয়া থেকে জোকা, কিভাবে ভাবা হচ্ছে গোটা পরিকল্পনা? দেখো রুমেলা, এই যে ৬টি ইকোনমিক করিডোরের কথা বলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঘুনাথপুর শিল্পাঞ্চল, এবং রঘুনাথপুর শিল্পাঞ্চল থেকে তাজপুর, অন্যদিকে পুরুলিয়া থেকে জোকা, পাশাপাশি ঝাড়গ্রাম থেকে ডানকুনি। ফলে স্বাভাবিকভাবেই এই যে গ্রামীণ অর্থনীতির উপর, অর্থনীতিকে চাঙ্গা করতেই যে এই ভাবনা, তা পরিষ্কার। তাতে এতে একটা সম্ভাবনা হবে, ক্ষুদ্র মাঝারি শিল্পের সম্ভাবনা বাড়বে। অন্যদিকে কর্মপ্রার্থী যারা একেবারেই কাজের জন্য ভিন রাজ্যে যায়, তাদের আর যেতে হবে না। ফলে এই ঘোষণার পর একেবারেই ৪,৪০০ কোটি টাকা প্রাথমিক যে ভাবা হয়েছে ব্যয়ের কথা, সেই ঘোষণার পর জেলার মানুষ খুশি, অন্যদিকে উদ্যোগপতিরাও খুশি। তার কারণ এই করিডোর হলে একেবারেই শহরের সাথে গ্রামের, প্রত্যন্ত গ্রামের যোগাযোগ ব্যবস্থা বাড়বে, শিল্পের সম্ভাবনা বাড়বে। রঘুনাথপুর শিল্পাঞ্চল যে রয়েছে, সেই রঘুনাথপুর শিল্পাঞ্চল থেকে তাজপুর, অন্যদিকে পুরুলিয়া থেকে
থেকে জোকা, ফলে স্বাভাবিকভাবেই গ্রামের একেবারে গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই এই বাজেটে যে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে জেলার মানুষ খুশি। অন্য একদিকে যেমন জেলা যারা কর্মপ্রার্থী তারা খুশি, অন্যদিকে যারা শিল্পপতি রয়েছে তারাও কিন্তু খুশি। এই বিষয়টি একেবারেই যখন এটি এই 6টি ইকোনমিক করিডোর হয়ে যাবে তখন একেবারে এই গ্রাম 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে। প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে। রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, আমার জঙ্গলমহল কভার হচ্ছে। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী। কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপিল আইটি হয়েছে, এমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার, ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। এছাড়া খড়গপুর মোরগ্রাম, মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, এবং গুরুডি। এবং আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা। বাজেটে নজরে গ্রাম, আপনাদেরকে বলছিলাম যে সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতে। ঘরে ঘরে জলের জন্য বরাদ্দ, অর্থ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বরাদ্দ 11,636.92 কোটি। এই যে কালকে বলছিলেন জলজীবন মিশন, জলস্বপ্ন, কেন জলস্বপ্ন? এই কারণে আমরা জমি কিনি, জমি আমরা দিচ্ছি, আমরা ডাইরেক্ট 40% টাকা আরো এক্সট্রা দিচ্ছি, মেনটেনেন্স আমরা করছি, খারাপ হয়ে গেলে আমরা দেখছি। সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা 90% দিচ্ছি আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদ বাকি দেখবে না। আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায় আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয়। সুতরাং এটা টোটালটাই আমরা করছি। আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড, মিশনটা ইংরেজি ওয়ার্ড। এবং এই যে জলের জন্য আমরা বিভিন্ন জায়গায় যে জলকষ্টের ছবি আপনাদের সামনে তুলে ধরি, তার মধ্যে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে, কারণ পিএইচির পাইপলাইন খারাপ থাকে। সেখানে দাঁড়িয়ে এই টাকা বরাদ্দ হওয়ায় সত্যি আগামী দিনে কতটা সুরাহা মিলবে সেদিকেই নজর থাকবে। বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, দেখো রুমেলা, একেবারে জানিয়ে রাখি যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জন্য যে 11,000 কোটি টাকার বেশি যে বরাদ্দ, তা কিন্তু আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে গ্রামগঞ্জের জন্য। কেন তোমাকে বলছি যে শিলিগুড়ি মহকুমার ইতিমধ্যে প্রায় 20টির বেশি গ্রাম সজল গ্রাম ঘোষিত হয়েছে, যেখানে বাড়িতে বাড়িতে জল পাচ্ছেন বাসিন্দারা, এবং অনেক এমন গ্রাম রয়েছে যেই গ্রামে কিন্তু এখনও পিএইচির কাজ চলছে। এই অতিরিক্ত বরাদ্দ তা কিন্তু আগামী দিনে নিঃসন্দেহে বিভিন্ন যেই গ্রাম জলকষ্টে ভুগছিল, যেই জল খেয়ে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল এখানকার চা বাগান সহ গ্রামীণ মানুষকে, এবং এই যে বরাদ্দ 11,000 কোটি টাকার বেশি, তা আগামী দিনে নিঃসন্দেহে গ্রামের মানুষকে সুবিধা যোগাবে। খুব তাড়াতাড়ি তারা বাড়ি বাড়ি পানীয় জল তা কিন্তু পাবেন, এবং এটাই কিন্তু খুশির হাওয়া শিলিগুড়ি মহকুমার একাধিক গ্রামে। বিরতির আগেই আপনাদের বলছিলাম যে 2023 টেটের রেজাল্ট কবে? ওবিসি মামলার জটে আটকে ফল, প্রাথমিক বোর্ডের কাছে জবাব চাইল হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে হলফনামা চাইল আদালত। 2023-এর 24শে ডিসেম্বর টেট হয়, ফল প্রকাশ না হওয়ায় মামলা পরীক্ষার্থীদের একাংশে। আসুন উত্তর খোঁজার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, 2023 টেটের রেজাল্ট কবে? এই প্রশ্নের উত্তর চাইছে তো হাইকোর্ট, উত্তর কি আছে? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে যে রেডিমেড উত্তরটা রয়েছে তা হলো যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় রয়েছে ওবিসি মামলা সংক্রান্ত, এবং সেই রায়ের প্রেক্ষিতে ওবিসি রিজার্ভেশন কি হবে এটা ডিসাইড না হওয়ার কারণেই এই টেটের ফল প্রকাশ করতে সমস্যা হচ্ছে। যদিও ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার যে রায়, সেই রায় স্পষ্ট বলা আছে যে আর যেদিন এই রায় দেওয়া হচ্ছে মে মাসে 2024 সালে, এর আগে বা পরে যদি পাইপলাইনে কোনো নিয়োগ প্রক্রিয়া কেউ যদি পার্টিসিপেট করে থাকে তার ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটটা গ্রাহ্য হবে। অর্থাৎ এই ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা তাহলে কি ভুল ব্যাখ্যা হচ্ছে?
এই দাবিটা বা এই চুক্তিটা যখন বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে তুলে ধরে পরীক্ষার্থীরা বা মামলাকারীরা, তখন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের বুঝতে কোনো ভুল হচ্ছে নাকি ভুল হচ্ছে না তা তিনি জানেন না, কিন্তু প্রতি বছর টেট করার নিয়ম এবং টেটের ফল প্রকাশ হওয়াও নিয়ম। এবার একটা টেটের ফল প্রকাশ হওয়া না গেলে পরের টেটটা সম্ভব হচ্ছে না। কাজেই 2023 সালে যে ফল প্রকাশ করতে যদি ডিভিশন বেঞ্চের রায় বাধা হয়, তাহলে সেটাই হলফনামা দিয়ে জানাক প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারণ ফল এভাবে আটকে থাকতে পারে না একটা পরীক্ষা হওয়ার পর। এই কারণের জন্যই কেন প্রাথমিক টেট 2023 তার ফল প্রকাশ বা রেজাল্ট আউট করা যাচ্ছে না, তার কি যুক্তি রয়েছে, কি কৈফিয়ত প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে রয়েছে, সেটাই হলফনামা দিয়ে জানাতে হবে। যদি ডিভিশন বেঞ্চের রায় তাদের অন্যতম কারণ হয়, সেটাও জানাতে হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের মামলা আইনজীবীরা বলছেন যে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ের ওপর কোনো রকম স্থগিতাদেশ চাপায়নি। কাজেই প্রাথমিক বোর্ড যে যুক্তিটা দিচ্ছে সেই যুক্তিটা কার্যত ছেদ যুক্তি, এর কোনো আইনি গুরুত্ব নেই। তাই হয়তো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু হলফনামার আকারে এই যুক্তিটাই তিনি বেশ। আর এদিকে চাকরি বাতিল মামলায় নথি পেশ, 26,000 চাকরি বাতিল মামলায় নথি পেশ। সুপ্রিম কোর্টের নথি জমা দিতে চায় এসএসসি। প্রধান বিচারপতির কাছে আবেদন এসএসসির। দীর্ঘ শুনানির পর কেন নথি পেশের আবেদন, উষ্মা প্রকাশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মৈত্রেয়ী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, রুমেলা, দেখো আজকে প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা সংক্রান্ত কিছু নথি প্রকাশ করার অনুমতি চায় স্কুল সার্ভিস কমিশন, এবং প্রধান বিচারপতি দৃশ্যতই উষ্মা প্রকাশ করেন এবং তিনি বলেন যে এই মামলার দীর্ঘ শুনানি ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু এই দীর্ঘ শুনানির পরেও কেন এখন নথি দিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন, সেখানে তাদের পক্ষে তাদের তরফ থেকে জানানো হয় যে কিছু গুরুত্বপূর্ণ নথি তারা মনে করছেন যে সেটির জমা দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই কারণে তারা অনুরোধ করেন প্রধান বিচারপতির কাছে নথি জমা দেওয়ার জন্য। প্রধান বিচারপতির তরফ থেকে প্রথমে উষ্মা প্রকাশ করা হলেও তারপরে নথি জমা দেওয়ার অনুরোধকে গ্রান্ট করা হয়েছে এবং সোমবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নথি জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে গত 10 তারিখে এই মামলার শুনানি শেষ হয়েছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার দীর্ঘ শুনানি করার পর তারা এখন এই 26,000 চাকরি বাতিল মামলার রায় রিজার্ভ করে রেখেছে। সরকারি স্ট্যান্ডে বাস না থাকায় যাত্রী হয়রানি। পূর্ব মেদিনীপুরের মেচেদায় চরম হয়রানি। হলদিয়া, তমলুক, মহিষাদল, কাঁথি যেতে না বিশ্বাস। অভিযোগ, লকডাউনের পর থেকে বন্ধ বেশিরভাগ সরকারি বাস। রাতে বেসরকারি বাস তাও মেলে না, এমনটাই অভিযোগ। কথা বলবো সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, মেছাদা মানে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, সবাই জানেন, কারণ এখানে কিন্তু ট্রেন পথে যোগাযোগ রয়েছে, ট্রেনে আসেন, বাসে যাতায়াত চলে। কিন্তু এইখানেই দেখা যাচ্ছে, অর্থাৎ মেছাদা স্ট্যান্ডে দেখা যাচ্ছে একটা নতুনভাবে সমস্যা, যেটা সমস্যায় ভুগছেন যাত্রীরা। কারণ রুমেলা, তুমি যেটা বললে যে এখানে রাত যত বাড়ে বাস কিন্তু থাকছেই না, উধাও হয়ে যাচ্ছে, অমিল, এবং তার কারণে ভুগছেন মানুষজন। ট্রেন লেট করছে প্রতিদিনই। মানুষজন হাওড়া, কলকাতা থেকে আসছেন, মেদিনীপুর থেকে আসছেন, এসে নেমে বাস ধরতে গিয়ে দেখেন যে বাস থাকছে না। সরকারি বাস করোনা লকডাউনের পর আর নেই, প্রায় কমেই গেছে, কমতে কমতে একদম তলানিতে। সেখানে কিন্তু বেসরকারি বাসও বন্ধ হয়ে যাচ্ছে। এই যে অবস্থা, তার কারণে রীতিমতো দুর্ভোগে পড়ছেন মেছাদা স্ট্যান্ডে। স্বাভাবিক রাত বাড়লে সাধারণ মানুষ যারা পথে থাকবেন সেখানে তো অবশ্যই বাস না মেলায় তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তেই হবে। বক্সায় জঙ্গলে ছাড়া হলো চিতাবাঘ, ছবি দেখাবো আপনাদের। গতকালই কালচিনিতে খাঁচাবন্দি হয় এই চিতাবাঘ, আর তারপর চুয়াপাড়া চা বাগানে ধরা পড়ে চিতাবাঘ। কথা বলবো রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই নির্মলা, দেখো চুয়াপাড়া চা বাগানের যে 28 নম্বর সেকশন, সেই 28 নম্বর সেকশনে গতকাল সকালবেলায় কিন্তু এই চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছিল। একদিন তাকে পর্যবেক্ষণ রাখার পর এবং প্রাথমিক চিকিৎসার পর যখন দেখা গেছে যে এই চিতাবাঘটি সুস্থ আছে, তখন আজকে সকালবেলা কিন্তু এই চিতাবাঘটিকে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ।